জি এখন হয়েছে। জি জি এখন হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম। কনসেপচুয়াল কনসেপচুয়ালের আজকে ফার্স্ট ক্লাস। কনসেপচুয়াল একটা আপনাদের গাইডলাইন ক্লাস হয়েছিল। গাইডলাইন ক্লাসে আমি কিছু কথা বলেছিলাম, সেগুলো একটু খেয়াল করবেন। কনসেপচুয়ালে হলো যে এখানে নাম্বার কিন্তু 4, এবং 4 নম্বর যদি কেউ মানে এক্স্যাক্ট লেখে, এক্স্যাক্ট যদি কেউ লেখে এবং উদাহরণ থাকে, স্মার্ট উদাহরণ দিতে পারে, তাহলে তার নাম্বার এখানে 3 থেকে 3.5 পাবে। এবং কিছু কিছু প্রশ্নে 3.75 পাওয়া যায়। আউট অফ 4-এ কিছু আছে 4ও দেওয়া যায়। কিছু কোশ্চেন আছে যেগুলো আউট অফ 4-এ 4, যেমন 5 আইস পরীক্ষা আসছে গতবার, যে চক্ষু বলতে কি বোঝায় 5 আইস। 5 আইস যদি বলা হয় যে এটা কি আসছে, মানে গুরুত্ব সামথিং। 5 আইস মানে কি? 5 আইস মানে হলো একটা ইন্টেলিজেন্স শেয়ারিং। এবং ইন্টেলিজেন্স শেয়ারিং এটা 5 আইস 5টা পক্ষ রাষ্ট্রগুলো কে কে? ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই যে 5টা দেশের নাম লিখতে পারলো, তাহলে এখানে কিন্তু তাকে নাম্বার দিতে বাধ্য, যদি বলা হয় 5 আইস কি এবং কয়টি দেশ আছে। গুরুত্ব বলতে এগুলো সাবজেক্টিভ কোশ্চেন, সেখানে নাম্বার কম পাওয়া যায়। এখানে বেসিকটা হলো যে প্রথমত হলো এক্সাক্ট লিখতে হবে, বেসিক লিখতে হবে, উদাহরণ লিখতে হবে, সমসাময়িক উদাহরণ। এবং সমসাময়িক উদাহরণ বা আইন বা কোনো কিছুর উপস্থাপন করলে তখন কিন্তু সেটা খুব মানে এক্সাক্ট আনসারের হিসেবে কাছাকাছি হবে। সেক্ষেত্রে 3 থেকে 3.75 থেকে 3.75 পর্যন্ত নাম্বার পাওয়া যায়। আবার এখানে কিছু কোশ্চেন আছে যেটা 2ও পাইতে পারেন। সেটা হলো কোশ্চেনগুলো যেমন আসিয়ানের গুরুত্ব কি, এগুলো লিখে তো শেষ করা যাবে না। সো এখানে যেহেতু হলো যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কনসেপচুয়ালে কোশ্চেন কিন্তু 10x4 × 40, 10টা কোশ্চেন। কিন্তু আপনি যদি এখানে 2টা কোশ্চেন ছাড়েন, তার মানে আপনি 6 ছেড়ে দিলেন, 3 3 6। আর ওখানে কিন্তু আপনার একটা প্রশ্ন 15, কিন্তু দেখা যাবে যে ওখানে 15তে আপনি ভালো লিখলে 10-11 পান, কিন্তু এখানে কিন্তু নাম্বার বেশি পাওয়া যায়। এই জন্য কনসেপচুয়াল ধারণা থাকা জরুরি। আর কনসেপচুয়ালের যদি কনসেপ্ট সবগুলো আপনার ধারণা থাকে, তাহলে আলটিমেটলি পরবর্তীতে নেক্সট যে ভাইবা, সেখানে আপনি খুব ভালো করবেন। প্লাস হলো ইম্পিরিক্যাল এবং হলো প্রবলেম সলভিং এ যখন লিখতে যাবেন, তখন এখানে কিন্তু পুরো ফোকাসটা দিতে পারবেন। অর্থাৎ এখানে টার্মিনোলজি ব্যবহার করা, প্রত্যেকটা তত্ত্ব দেয়া এবং অলংকারিক রূপ দেয়া লেখার মধ্যে, সেটা কনসেপচুয়াল থেকে পাওয়া যাবে। এখন একটা বিষয় হলো যে আমি তো বুঝি 1949 সালে অনুষ্ঠিত টাঙ্গাইলের উপনির্বাচন নিয়ে একটু বলেন ভাই। সেই নির্বাচন কিসের ভিত্তিতে? প্রাদেশিক প্রতিনিধিদের জন্য কিনা? প্রাদেশিক প্রতিনিধি। টাঙ্গাইল উপনির্বাচন 49 সালে, 1950 সালে উপনির্বাচন হয়েছিল। ওটা স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার। আচ্ছা, এবার আমি যেটা বলবো, কনসেপচুয়ালের যে পার্ট মানে একেবারে প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে না। একটা প্রশ্ন আসছে এ পর্যন্ত, কিন্তু এই অধ্যায়টা পড়তে হয়, কারণ এই অধ্যায়টার অনেক কিছু আবার পরবর্তী যে চ্যাপ্টার আছে, সেকেন্ড চ্যাপ্টার, বিশেষ করে থার্ড চ্যাপ্টারে এখান থেকে প্রচুর ইউজ করতে হয় টার্মগুলো। তারপরে হলো আপনার চ্যাপ্টার 5, যেখানে ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি, সেই অধ্যায়ও লাগে। তো আমরা দেখি 1 নম্বর অধ্যায় যেটা আছে, ইন্ট্রোডাকশন টু আইআর। আইআর মানে ইন্টারন্যাশনাল রিলেশনস। ইন্ট্রোডাকশন টু আইআর। আর এটার মধ্যে বেসিক্যালি কি আছে? ইন্টারন্যাশনাল আইআর এর মধ্যে আছে সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। সিলেবাসে যা আছে, সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। নাম্বার 2 হলো সিলেবাসের পরবর্তী আছে যে মিনিং অ্যান্ড স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। মিনিং অ্যান্ড স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। নাম্বার 3, that's the linkage between international affairs and international relations. Linkage between international affairs and international politics. International
অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স, আইপি লিখলাম, অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স, এই তিনটা হলো আমাদের সিলেবাসে আছে। আর রেস্ট অফ দ্য যে কোশ্চেনটা আমি দেখি প্রিভিয়াস কোশ্চেন আসছে কি, প্রিভিয়াস কোশ্চেন আসছে এখান থেকে একটাই 37তম বিসিএস এ আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা আসছে। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। যদি বলেন ইন্টারন্যাশনাল রিলেশনস আর ইন্টারন্যাশনাল পলিটিক্স, এর মধ্যে পার্থক্যটা কি? বেসিক্যালি হলো যে ইন্টারন্যাশনাল রিলেশনস হলো একটা ম্যাক্রো লেভেলের আলোচনা হয়, আর এটা হলো একটা মাইক্রো লেভেলে আলোচনা হয়। একটা ম্যাক্রো লেভেল আর একটা হলো মাইক্রো লেভেল। লিখিত সংবিধান অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য কি? 5টা পয়েন্ট লিখে দেন ভাইয়া। লিখিত সংবিধান ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য কি? এইসব আসে পরীক্ষায়, বাংলাদেশের সংবিধান আসবে। আর হলো সংবিধানের মুক্তিযুদ্ধ নিয়ে অলিখিত কি? অনলাইন পরীক্ষা, আগামীকাল পরীক্ষা হবে না, পরশুদিন হবে। আমি গ্রুপে লিখে দেবো পরশুদিন হবে, কারণ আপনারা এখনো অনেকে অ্যাড্রেস দেন খাতা পাঠানোর জন্য। আমরা আজকে কিন্তু সবার খাতা পাঠাতে পারি না, তো অ্যাড্রেস আপনারা এখনো যারা অনলাইনে ভর্তি হয়েছেন তারা খাতা দেননি। খাতা পাঠাই দিলে তারপর পরীক্ষা দিয়ে ছবি তুলে পাঠাই দেন। আর কোশ্চেনও আমি আগামী পরশুদিন আমি গ্রুপে শেয়ার করব, এর আগে প্রশ্ন শেয়ার করব না। আর একটা বিষয় হলো যে আমাদের সংবিধান ও মুক্তিযুদ্ধের উপরে ক্লাস আর লাগবে কিন্তু সলভ ক্লাসটা নিয়ে ওখানে আমি সলভ ক্লাসে বাকিটা বুঝাই দেবো। হ্যাঁ, আর ওখানে ভালো পরীক্ষা দিবেন। আমার ক্লাস লেকচার যেটা আছে খুব স্মার্ট আলোচনাই আছে, ক্লাস লেকচারগুলো আমি আবার দেখছি, তার মানে আমার মনে হয় খুব বেশি ইয়ে হবে না, মানে ওটা আপনি ভালো করে আনসার করতে পারবেন। আর এখানে কিন্তু প্রশ্ন, আজকে যে পরীক্ষার প্রশ্ন হয়েছে যে একটা প্রশ্ন ডিসক্রিপটিভ 20 নম্বর, একটা 15 নম্বর, একটা 10, একটা 5, এরকমের বিভিন্ন ভাগেই আমাদের আসলে প্রিপারেশন নেওয়া উচিত। আর আপনারা তো রাইটিং স্ট্র্যাটেজিটা দেখছেন ক্লাসটা, ওই ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, এখানে আসি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আর ইন্টারন্যাশনাল রিলেশনস, এটা পরীক্ষা আসছে। ইন্টারন্যাশনাল রিলেশনস এর যেটা হলো যে এখানে খুব ম্যাক্রো লেভেলে আলোচনা হয়, আর একটা হলো মাইক্রো লেভেলে আলোচনা হয়। আর ইন্টারন্যাশনাল রিলেশনস হলো ম্যানেজমেন্ট অফ ডিপ্লোমেসি, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল রিলেশনস। আর এটা হলো যে পার্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস ইজ ইন্টারন্যাশনাল পলিটিক্স। একটা ম্যাক্রো লেভেল, একটা মাইক্রো লেভেল। একটা হলো যে এটা কিন্তু একটা মানে যেটা হলো যে এখানে ইন্টারন্যাশনাল রিলেশন যেটা করে সবসময় যুদ্ধ, অশান্তি, তারপরে হলো আপনার উত্তেজনা, উদ্বেগ, এগুলো পরিহার করে। তাহলে উদ্বেগ, উত্তেজনা, তারপরে হলো অশান্তি, এটা পরিহার করে চলে। আর ইন্টারন্যাশনাল পলিটিক্স হলো যে এগুলোর মধ্যে কোনো আবেগ টাবেগ নাই, আদর্শ বা নীতির মধ্যে থেকে নীতিকে ত্যাগ করে চলে। এটা আদর্শ বা নীতি গুরুত্বপূর্ণ না, এখানে এইটা গুরুত্বপূর্ণ না। তাহলে গুরুত্বপূর্ণ কি? সেটা হলো যে রাষ্ট্রের স্বার্থই এখানে গুরুত্বপূর্ণ। তার মানে আদর্শ বা নীতির এখানে কোনো দাম নাই, এখানে দাম হলো যে রাষ্ট্রের স্বার্থটাই হলো এখানে প্রধান দাম। আর একটা বিষয় হলো যে এটা সোশ্যাল সায়েন্সের একটা অংশ। সোশ্যাল সায়েন্সের অংশ হলো ইন্টারন্যাশনাল রিলেশনস। আর ইন্টারন্যাশনাল পলিটিক্স হলো অনেকগুলো অনেক যেটাকে বলে অনেক বিজ্ঞানের সমষ্টি। এটা কিন্তু সোশ্যাল সায়েন্সের বা সামাজিক বিজ্ঞানের অংশ, আর ওটা হলো অনেকগুলো বিজ্ঞানের সমষ্টি। কারণ পলিটিক্সের কোনো নাই। আর এখানে প্রত্যক্ষভাবে নীতি নির্ধারণ হয়। ইন্টারন্যাশনাল রিলেশনসে প্রত্যক্ষভাবে নীতি নির্ধারণ হয়, আর এখানে হলো পরোক্ষভাবে হয়। প্রত্যক্ষভাবে, এটা হলো পরোক্ষভাবে। এই আইআর অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স হলো এই বিষয়টা। এখন বিষয় হলো যে এখানে সিলেবাসে যা আছে আসলে এগুলো পরীক্ষা আসবে কিনা। লিঙ্কেজ বিটুইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটাই কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস, এটা হলো ম্যানেজমেন্ট অফ ডিপ্লোমেসি। ইন্টারন্যাশনাল রিলেশনসটাই হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ওখানে কিন্তু ওইবারও প্রশ্ন আসছে যে আন্তর্জাতিক লিখে এখানে সম্পর্কটা আবার ব্র্যাকেটে দিয়ে দিচ্ছে, মানে আন্তর্জাতিক বিষয়টাই বোঝাচ্ছে যে বিষয়টাই কিন্তু রিলেশনস। আর ইন্টারন্যাশনাল পলিটিক্স এটা
তার মানে লিঙ্কেজ বিটুইন যদি বলেন সেটা হলো যে এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকে, এখানে সম্পর্কটা বসে কিন্তু সম্পর্কের মধ্যে কিছু বৈরিতে আছে। এখানে হলো এ উদ্বেগের কথা বলে আর এ হলো নীতি মানে দেশের স্বার্থের কথা বলে। এ নীতি নির্ধারণ প্রত্যক্ষভাবে করে, এ পরোক্ষভাবে করে। এই সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত, সেখানে অন্তর্ভুক্ত না, বিষয়টা এটাই। এখন বলা হলো যে মিনিং অ্যান্ড স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আর সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর হচ্ছে সিগনিফিকেন্স বা গুরুত্বটা কি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স, এগুলো আসলে সরাসরি পরীক্ষায় ফার্স্ট আসবে না। সেকেন্ড যেটা, সেটা হলো যে এখানে কিন্তু শুধু আপনি যেইটা সিলেবাসে আছে শুধু ওইটা পড়লেই কিন্তু হবে না, শুধু ওইটা পড়লেই কিন্তু হবে না। আপনারা ক্লাস করেন না কেন? এত কম ক্লাস কেন? ক্লাস করেন না কেন? আজকে তো অনেক আগে বলে দিছে যে ক্লাস হবে 10:30টায়। শুক্রবার শনিবার 9:30 একটু টাফ হয়ে যায়, কারণ ভাইবা চলে তো ওদের আসলে করে আইসা নিজেও প্রিপারেশন নেওয়া যায় না, রেস্ট না নিয়ে ক্লাসও নেওয়া যায় না। সেজন্য শুক্রবার আর শনিবার 10:30টায় মনে হয় রাখতে হবে, যদিও 9:30 ফিক্স, কারণ সব দিন ভাইবার কার্যক্রম থাকে না। সেজন্য 9:30টায় ফিক্স টাইম, কিন্তু চেঞ্জ হলে বলে দেবে যে 10:30টায় বা 10টায়। আর আপনাদের রিটেনের সাথে আমি অন্য কিছু রাখি নাই, যাতে আপনাদের সময় ঠিক মতো দেওয়া যায়। আচ্ছা, আমি যে বিষয়টা ছিলাম সেটা হলো যে শুধুমাত্র কি সিলেবাস পড়লে হবে কিনা, সিলেবাস যা আছে তাই পড়লে হবে কিনা, না আরো কিছু লাগবে। এখানে আরো কয়েকটা বিষয় লাগবে। যেমন একটা বিষয় লাগবে, সেটা হলো আপনার একটা বিষয় লাগবে, সেটা হলো স্কোপ। তো এখানে আছে, আমি স্কোপে আলোচনা করবো। যে স্কোপের বাইরে আমি যেটা করছি, যে নাম্বার 1 সেটা হলো ইন্টারন্যাশনাল রিলেশনস এর ডিটারমিনান্টস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এটাই বলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ডিটারমিনান্টস কি কি বা নিয়ন্ত্রক। ডিটারমিনান্টস হলো নিয়ন্ত্রক। এগুলো কোনগুলো? ডিটারমিনান্টস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল রিলেশনস এর ডিটারমিনান্টস গুলো কি কি, মানে কোন কোন বিষয়ের উপর এখানে কোনটা বিষয় নিয়ন্ত্রণ করে। যেমন দেখেন, একটা হলো ভৌগোলিক অবস্থা। ভৌগোলিক অবস্থা এটা কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসকে একটা দেশকে প্রভাবিত করে। ভৌগোলিক অবস্থা একটা ফ্যাক্ট। নিউজিল্যান্ডের ভৌগোলিক অবস্থা আর যদি আপনার ইরানের ভৌগোলিক অবস্থা এক না, তারপরে দুজনের আচরণ কিন্তু এক হবে না। ইন্টারন্যাশনাল অ্যারেনায় দুইটা কিন্তু ভিন্ন। নিউজিল্যান্ড এমন একটা জায়গায় তার কোনো প্রতিবেশী নেই, সে কার সাথে কনফ্লিক্ট করবে? আর ইরানকে তো পাকিস্তানের সাথে কনফ্লিক্ট করতে হয়, আপনার ইয়ার সাথে কনফ্লিক্ট করতে হয়, মানে ইরানের সাথে করতে হয়, তুরস্কের সাথে করতে হয়, ইরাকের সাথে একটা ঝামেলা আছে, জর্ডান আছে। যেমন আজকে একজনকে জিজ্ঞেস করছিলাম যে ইরান প্রেসিডেন্ট যে মারা গেছেন, আপনার ইসরায়েলকে মানে ভাইবা বোর্ডে আমি জিজ্ঞেস করছিলাম যে ইসরায়েলের সাথে যে প্রবলেম, এটা তো ইরান প্রেসিডেন্ট মারা গেছেন, আপনি মনে করেন যে ইসরায়েলের হয়তো বা ই করছে। আচ্ছা, একটা বলেন তো যে এক মাসখানেক আগে ইরানের সাথে একটা দেশে ঝামেলা হয়েছিল, যে মুসলিম কান্ট্রি, সেটা কিন্তু পাকিস্তানের মধ্যে ছিল। দুই দেশের মধ্যে কিন্তু সীমান্তে যে উত্তেজনা ছড়াই গেছিল, যে ভুলবশত যে এক দেশের মানে সীমান্ত রেখা দেশ জনগণকে হত্যা করেছিল, যে সন্ত্রাসী মনে করে, সেখান থেকে কিন্তু লিঙ্গারিং হয়েছে বিষয়টা। তারপর কিন্তু কি হয়েছে, যে এটা কিন্তু মানে পাকিস্তানের সাথে ইস্যু, সে কিন্তু বলতে পারেনি। মানে অনেকে মনে করে যে মানে কনফ্লিক্ট গুলো মনে হয় শুধুমাত্র একভাবে চিন্তা করবে, আসলে কিন্তু অন্যভাবে হয়। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সবসময় এপিয়ারেন্স এবং রিয়েলিটির মধ্যে পার্থক্য থাকে। এপিয়ারেন্স অলওয়েজ দেখবেন যে আপনার একটা, কিন্তু ভিতরে কিন্তু রিয়েলিটি কিন্তু আরেকটা, রিয়েলিটি আরেকটা। আপনি দেখেন যে বাংলাদেশের হাই কমিশনার আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্ডিয়ান হাই কমিশনার আলোচনা করে বের হয়েছে, আর দুজনে বসেছে যে পিসফুল ডিসকাশন অ্যান্ড উইল ভেরি মাচ ফ্রেন্ডলি রিলেশনস টুয়ার্ডস 2024। এগুলো বলতেছে, মানে বলতেছে যে এটাই আসলে কিন্তু এরকমের না। এখানে অনেক জেস্টার আছে, পোস্টার থাকে, অনেক রকমের যে পোকার ফেস থাকে। পোকার ফেসটা মানে হলো যে এক ধরনের সে শো করে, আসলে আর এক ধরনের। পোকার ফেসটা হলো যে এমন যে আমি দেখাবো যে আমি সব জানি, আসলে আমি এটা জানি না, বা আমি মনে করি যে এটা আমি কিছুই জানি না, আসলে মনে কিছু জানি। এটাকে বলা হয় পোকার ফেস। এই পোকার ফেসটা ডিপ্লোমেসিতে বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে থাকে। তো বিষয় হলো যে আপনি অনেকেই মনে করবে যে ইসরায়েলের একটা কনফ্লিক্ট থাকতে পারে এখানে, বলছে যে পাইলট মনে হয় মোসাদের বন্ধু থাকতে পারে বা মোসাদের মৃত্যু থাকতে পারে। এটা ফ্রান্সের একটা মিডিয়া বলছে, আপনারা দেখছেন আজকে নিউজ আসছে, এটা নিয়ে নিউজ এসেছে টিভিতে। তো কালকে নিউজ এসেছে টিভিতে। তো বিষয় হচ্ছে যে এপিয়ারেন্স এবং রিলেটি এখানে কিন্তু ফ্যাক্ট। আপনার এপিয়ারেন্স কিন্তু 2 2 4 মনে হয়, 2:4, এটা কিন্তু এপিয়ারেন্স।
আর রিয়েলিটি ইজ জাস্ট ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে রিয়েলিটি কিন্তু 2 মানে 2+2=5 হতে পারে। খালেদা জিয়া শেখ হাসিনা এই দুইজন এক পক্ষ, আর +2 নাইম অ্যান্ড জসিম, আলটিমেটলি কিন্তু এই 2 কিন্তু 4 না, এখানে 2 মানে কিন্তু এই 2+2 এখানে 7.5 কোটি, মানে 7.5 কোটির উপরে। দ্যাট মিনস এখানে হাসিনা খালেদা এই দুইজন আর নাইম আর জসিম কিন্তু একই দুই না, মানে আপনি বললেই হবে না। একটা জাতিসংঘের অধিবেশনে 5 জন যেতে পারে, একটা দেশ প্রতিনিধি পাঠাতে পারে 5 জন। বাংলাদেশ থেকে প্রতিনিধি গেছে যদি 5 জন পাঠায় দেয়, 5 জন পাঠায় দিল, যে মানে ইয়াঙ্কো একটা ডিপ্লোম্যাটকে পাঠায় দিল, এই 5 জন আর শেখ হাসিনা, হাসান মাহমুদ, মাসুদ বিন মোমেন, এই 5 জন যাওয়া কিন্তু এক জিনিস না। দুইটা এইগুলোর মধ্যে অনেক পার্থক্য থাকে। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর এপিয়ারেন্স রিয়েলিটির মধ্যে পার্থক্যটা আমি শুরুতেই বলে দিই। এপিয়ারেন্স রিয়েলিটির মধ্যে পার্থক্যটা শুরুতেই বলে দিই, যে এটা আপনার সবার আগে বোঝা উচিত যে আসলে এখানে একটা অন্য কোনো কিন্তু থাকতে পারে। ইসরায়েল হামলা করে, ধরে না, ফ্রান্স মিডিয়া বলছে যে ইসরায়েলের অ্যাটাকে বা ইসরায়েলের মোসাদের ষড়যন্ত্রে হয়তো বা ইরান প্রেসিডেন্ট মারা গেছেন। আসলে বেসিক্যালি ইরান কিন্তু তা বলতেছে না। ইরান বলতেছে যে সবসময় প্রচার করতেছে বৈরী আবহাওয়ার কারণে আমরা মারা গেছি, মানে আমাদের এরা মারা গেছেন। এখানে কেন বলে না ইরান? আসলে ইরান বলে না, এটা যদি ইরান যদি বলে যে ইসরায়েলি অ্যাটাকে বা পশ্চিমা অ্যাটাকে যদি সে মারা যায়, আলটিমেটলি কি বলা হলো, যে তার নিজের সিকিউরিটির একটা ল্যাকিংস সে প্রকাশ করলো। সেকেন্ড বিহাইন্ড দ্য কি হলো, বিহাইন্ড দ্য সিন হলো যে ইসরায়েল বা ইউএস এর যে ক্যাপাবিলিটি, এটাকে কিন্তু সে কি করলো, বুস্ট আপ করলো। তাহলে ওদের ক্যাপাবিলিটি কিন্তু বুস্ট আপ করা যাবে না। এট দ্য সেম টাইম সে নিজের দোষটাও কিন্তু বলবে না। এইটা মেকিং এলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো ইন্টারন্যাশনাল আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর অনেকগুলো নিয়ন্ত্রক থাকে। নিয়ন্ত্রক হলো যেমন একটা হলো ভৌগোলিক অবস্থা থাকে, রিসোর্স থাকে, আমি আগে বলে নিই তারপর লিখতেছি। রিসোর্স থাকে, হ্যাঁ, রিসোর্স থাকে যে এরকমের, যে আমি আরেকটু অ্যাপিয়ারেন্স রিলেটিতে আরেকটু আসি যে তারপর আমি আবার নিয়ন্ত্রকে আসতেছি। এখন আমি এটা গল্প করতেছি, এটা রিটেন কিছু না। আগামী 1 তারিখে কিন্তু কনসেপচুয়ালের পরীক্ষা, নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 4, চ্যাপ্টার 4। আমরা এর আগে এই ক্লাসগুলো শেষ করবো ইনশাল্লাহ। আর বেসিক বইয়ের মধ্যে না আসলে আমরা একটা পিডিএফ দিয়ে দেবো গ্রুপে, সেটা তো আগেই আমরা বলে দিয়েছিলাম। এখন বেসিক্যালি যে আমি যেটা বলতেছিলাম, কে বলছে আপনি 22 বছর আগে মারা গেলেন কেমনে, বুঝলাম না তো কে? আপনার প্রশ্ন তো বুঝি নাই। সাবিনা ইয়াসমিন, অন্য জনের প্রশ্ন করছেন নাকি? আমি যেটা বলতেছিলাম সেটা হলো, দেখেন 2020-21 সালের কথা আপনার মনে আছে কিনা? 20 সালের কথা, যখন ইন্ডিয়া এবং চায়নার মধ্যে গালওয়ান উপত্যকা নিয়ে একটা সংঘর্ষ হয়েছিল। কোভিড ক্রাইসিস সারা ওয়ার্ল্ডে, তারা কিন্তু গালওয়ান উপত্যকা যুদ্ধ করেছে। গালওয়ান উপত্যকা এমন একটা উপত্যকা যেখানে হলো অস্ত্র ব্যবহার করা যাবে না সীমান্তে, এবং দুই দেশ কি করেছে, তারা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা কাশ্মীরের মধ্যে যে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে যে সীমারেখা, সেটা কিন্তু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর লাইন অফ কন্ট্রোল হলো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে শুধু কাশ্মীরে, অন্য জায়গায় না। ভারত এবং চায়নার মধ্যে কিন্তু পুরো সীমারেখা কিন্তু ম্যাকমোহন লাইন, বাট শুধুমাত্র কাশ্মীরের ওই জায়গাটা কিন্তু হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। সেখানে গালওয়ান উপত্যকায় কিন্তু অস্ত্র ব্যবহার করা নিষিদ্ধ। সেখানে চায়না বললো আমরা 33 জন ইন্ডিয়ান আর্মিকে, আমরা ইন্ডিয়ান বিএসএফ কে আমরা ওখান থেকে ফালাই দিছি, এবং তারা মৃত্যু নিশ্চিত হয়েছে বলে চায়নার মিডিয়া প্রকাশ করছে। বাট ইন্ডিয়া বলছে যে না, আমাদের কেউ মারা যায় না। অ্যাবসলিউটলি তাদের মারা গেছে, তারা কিন্তু বলে না যে আমাদের এখানে এরকম কিছু হয় না। কারণ তারা যদি প্রকাশ করে তাহলে কি হবে, এটা চায়নার শক্তিটা কি হবে, বুস্ট আপ হবে। তো এই জন্য এপিয়ারেন্স রিয়েলিটি এখানে খুবই ফ্যাক্ট। তার একটা বিষয় হলো যে এখানে ভৌগোলিক অবস্থান আপনি মনে করতে পারেন যে প্রত্যেকটা দেশের ফরেন মিনিস্টার আছে, প্রত্যেকটা দেশের এমবাসি আছে, হাই কমিশন, প্রত্যেকটা দেশের ফরেন পলিসি মানে সেম, নেভার অ্যান্ড এভার। সবার ফরেন পলিসি এক হবে না। আপনার দেশের অর্থ বেশি, আপনার ফরেন পলিসি ভিন্ন হবে। আপনার ইন্টারন্যাশনাল রিলেশনস আপনার ভিন্ন হবে। আমার রিসোর্স নাই, আমার ইন্টারন্যাশনাল রিলেশনস আমার ভিন্ন হবে। আপনার যদি দেখা যায় যে আপনার যেটাকে বলে যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি আছে, আমার ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি নাই। আপনার টেকনোলজিক্যাল ক্যাপাসিটি আছে, আমার টেকনোলজিক্যাল ক্যাপাসিটি নাই। আপনার মিলিটারি পাওয়ার আছে, আমার মিলিটারি পাওয়ার নাই। আপনার ন্যাশনাল যেটাকে বলে ন্যাশনাল বিহেভিয়ার আপনার এক ধরনের আছে, আমার ন্যাশনাল বিহেভিয়ার এক ধরনের।
ইসরায়েলের কেউরও যদি মানে আপনি কি মনে করেন যে ইসরায়েল গিয়েই মানে গাজা উপত্যকার শিশুদেরকে হত্যা করতে পারে? কেন? তার মধ্যে সেই জিনিস বোধটা তৈরি হয়েছে। একজন মিলিটারি একটা বাচ্চাকে মেরে ফেলে, তারও কিন্তু বাচ্চা আছে, সে মনে করে যে দে আর দ্য এভিল, এবং সে মনে করে যে এইটাই যে না আমি ইসরায়েল, আমি ইহুদি প্রজন্ম, আমার প্রজন্মকে টিকে রাখতে লোকে মেরে ফেলতে হবে। এই যে ওর মধ্যে এই বোধটা দেখেন আবার বাংলাদেশিদের মধ্যে নাই। আমরা কিন্তু ইচ্ছা করলেই আমরা কিন্তু রোহিঙ্গাদের হত্যা করতে পারি নাই, কারণ আমার যে বোধ, আমার যে বিহেভিয়ার, আমার ন্যাশনাল যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা কিন্তু ইসরায়েলের বিহেভিয়ারের সাথে কিন্তু পার্থক্য। আমার দুজনের মধ্যে বিহেভিয়ার পার্থক্য আছে। আবার দেখেন ভ্যাটিকানের বিহেভিয়ার কিন্তু অন্য ধরনের। ওখানে কিন্তু ওয়েলকাম, তুমি আসো, এখানে থাকো, আমার এখানে থাকো, এখানে ঘুমো, আমি তোমাকে খাওয়াই, আমি মনে করি এটা আমার পুণ্য। এটা কিন্তু ভ্যাটিকানরা মনে করবে। আর আমরা মনে করি যে রোহিঙ্গার আসলে আমাদের কমে যাবে, কিন্তু রোহিঙ্গাদের কিন্তু মেরে ফেলি না। হারে বাচ্চা ভেলায় করে চলে আসছে, আগে ওকে আশ্রয় দেয়, তারপর অন্য কিছু। এই জন্য আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু পার্লামেন্টে বলছে যে প্রয়োজনে একবেলা খাবো, তবু আমরা রোহিঙ্গাদেরকে আমরা আপনারা থাকেন, প্রয়োজনে একবেলা খাবো, দেখবো আপনাদেরকে তাড়িয়েছে, পার্লামেন্টে বলছে ইন 2017। আমি তখন সেই মাইমাসিং ক্লাস দিচ্ছি, ক্লাস নিয়ে বেরোইছি, তখন আমি কনফিডেন্সে পড়াই, খুব কনফিডেন্সে খুব মিস করি মাঝে মাঝে। অ্যাবসোলুটলি আমি জানি না তারা মিস করে কিনা আমাকে, মানে আই মিসড ইট মানে ব্যাডলি, অনেক অনেক মিস করি, মানে ওই প্ল্যাটফর্মটা মিস করি আর কি, যে মুগ্ধ হয়ে ক্লাস নিতাম, মুগ্ধ হয়ে তাকাই থাকতো, ভাল লাগতো আর কি। এখন আপনারা তাকাই আছেন কিনা আল্লাহ জানে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে তখন আমি দেখছি যে ওখানে একটা টিভি স্ক্রিনে বড় করে কথাটা লেখা আছে, যে পার্লামেন্টের বক্তব্যটা দেখাচ্ছি স্ক্রিনে, মানে ওখানে ওই যে ইকরাম আহমেদ, উনি তখন মেয়র, উনি এই কাজটা করছিলেন, মানে পৌর মেয়র ছিল তখন। তো আমি কি করছি যে ওখানে যে বিষয়টা দেখলাম যে ওখানে তিনি বলছেন যে আপনারা থাকেন, আমি প্রয়োজনে একবেলা খাবো, আপনাদেরকে আমি আপনারা থাকেন, দেখি কি আপনাদের দাঁড়িয়ে আছে, আমি দেখে নেবো। যদিও রিয়েলিটি কি, এপিরিয়েন্স তো এটা, রিয়েলিটি কি, রিয়েলিটি ভিন্ন হলো যে রোহিঙ্গা তোমরা আসো, আমরা সাহায্য পাবো, একবেলা আমাদের টাকা পাবো, দুই বেলা তোমাদের টাকা পাবো, ব্যাপারটা তো এইটাই হয়েছে। তো আলটিমেটলি বিষয় হচ্ছে যে আমি যেন কোথায় ছিলাম, সেটা হলো যে আমার বিহেভিয়ার আর একজন ইসরায়েলির বিহেভিয়ার, আর একজন আফগানের বিহেভিয়ার, একজন ভ্যাটিকানের পাদ্রির বিহেভিয়ার, মানে এরা কখনোই সেম হবে না। এটা বিহেভিয়ার একটা ফ্যাক্ট। একটা বিষয় হলো যে আন্তর্জাতিক ডিটারমিনেন্ট যেটা, সেটা হলো যে আপনার ক্লাইমেট আর আমার ক্লাইমেট কিন্তু সেম না। একজন নরওয়ের মানুষের যে ক্লাইমেট আর আমার যে ক্লাইমেট, ও তো ঠান্ডা, এ কারণেই তো সুখী, ওদের সুখী দেশ বলে। ওর যে মানে ও তো এমন ঠান্ডা যে ওর কাছে আসলে তো ওই ক্লাইমেটের কারণে ও এমনি মানুষটা কি হয়ে যায়, শান্তিপ্রিয় হয়ে যায়। আর আমার ক্লাইমেট হলো উত্তেজনাকারক ক্লাইমেট। আমার উগান্ডা যান, উগান্ডার ক্লাইমেট কি, মানে ইকুয়েটোরিয়াল গ্রিনিটি আছে, ওরা খুবই হটেস্ট একটা ওয়েদারের মধ্যে থাকে, তার মানে ওরা আরো বেশি কি থাকে, ফেরোসাস থাকে। মানে ক্লাইমেট একটা ফ্যাক্ট কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে। আরেকটা বিষয় হলো যে ডিপ্লোম্যাটিক যে মানে ক্যাপাবিলিটি বা ডিপ্লোম্যাটিক যে নিপুণতা বা সূক্ষ্মতা, এই ডিপ্লোম্যাটিক নলেজ কিন্তু সবার কিন্তু সেম নলেজ থাকে না, একই নলেজ কিন্তু সবার সেম থাকে না। এটা কিন্তু রিজনাল বিহেভিয়ার কিন্তু হয়, রিজনের ক্ষেত্রে পার্থক্য হয়। আবার হলো যে একটা দেশের এডুকেশন, একটা দেশের ইকোনমি, এই সবকিছুর মাধ্যমে ডিপ্লোম্যাটিক ক্যাপাসিটি কিন্তু বুস্ট আপ হয়। একটা বিষয় হলো আচ্ছা যাই হোক, এই যে নিয়ন্ত্রণগুলো আমি বললাম, একটা হলো ভৌগোলিক অবস্থা বা অবস্থান, এর মধ্যে সবই থাকবে। যে আমার দেশের আমি ডেল্টা, আমার এখানে ভূমি উর্বর থাকবে স্বাভাবিক, কিন্তু একটা দেশ ডেল্টা না, একটা দেশ হলো কি মরুভূমি, তার কিন্তু ভূমি উর্বর থাকবে না। তো এই জন্য দুইজনের কিন্তু সবকিছু এক থাকবে না। তো একটা বিষয় হলো যে আমি যদি দেখি ভৌগোলিক অবস্থান ফ্যাক্ট, তারপর রিসোর্স, আমি বলছি রিসোর্স বা সম্পদ, এটা একটা ফ্যাক্ট। রিসোর্স এটা ইন্টারন্যাশনাল রিলেশনস এর একটা ডিটারমিনেন্টস। এরপরে যদি বলি আমি শিল্প সামর্থ্য বা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি, এরপর যদি বলি আমি মিলিটারি ক্যাপাসিটি, একটা যদি বলি আমি ডিপ্লোম্যাটিক ক্যাপাবিলিটি, তারপর হলো যে পপুলেশন, একটা দেশের জনসংখ্যা যত বেশি কম হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করে একটা দেশের ডিপ্লোমেসি কেমন হবে। হ্যাঁ, পপুলেশনের ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, ক্রাইটেরিয়া আছে। যেমন জাপানে কিন্তু পপুলেশন একটা বোঝা, হয়ে গেছে, কারণ ওদের কিন্তু গড়ায়ু কত 89 বছর, তার মানে কর্মক্ষম মানুষ কিন্তু 64 ইয়ার্স। তাহলে 64 এর উপরে 89 বছর পর্যন্ত যারা আছে, যে 25 ইয়ার যারা বেঁচে আছে, এরা কিন্তু দেশের জন্য একটা নির্ভরশীল জনগোষ্ঠী। এরা কিন্তু কাজ করতে পারে না, কাজ করে না, তার মানে এরা দেশের একটা কি বোঝা।
তখন কিন্তু ওটা কিন্তু তার একটু বোঝা হয়ে যাবে। অ্যাকচুয়ালি অ্যাট দ্য সেম টাইম আবার যখন আমাদের যেমন 67% মানুষ কিন্তু 15 থেকে 64 বছরের মধ্যে, তার মানে আমাদের এই অনির্ভরশীল জনগোষ্ঠী কিন্তু এর 15 থেকে 64 বছর, এবং তারা কি আছে, তাদের কি ক্যাপাসিটি আছে, তাদের ক্যাপাবিলিটি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ফ্যানটা চলে তো এই জন্য মনে একটা সাউন্ড হয় ফ্যানের কারণে। আচ্ছা ফ্যানটা অফ করে দিই। এই ওখানে কি আছে রে? এসির ছেড়ে দে তো, এসি ছেড়ে দে তো, এসিটা ছেড়ে দেবে। আচ্ছা, পপুলেশনের ক্রাইটেরিয়া এটা কিন্তু একটা ডিটারমিনার্স। তারপর হলো ন্যাশনাল বিহেভিয়ার। আপনি দেখেন হাসান রুহানি, সরি মারা গেছে রাইসি মারা গেছে। রাইসি কিন্তু মানে আপনি বলছেন যে ইরানের প্রেসিডেন্ট মারা গেছে, রাইসিকে নিয়ে কিন্তু আমরা অনেক দুঃখ প্রকাশ করছি অনেকে। তো বিষয় হলো হাসান রুহানি যদি মারা থাকতো তাও কিন্তু সেম হইতো। মাহমুদ আহমেদিনেজাদ ইরানের সাবেক প্রেসিডেন্ট, যে বুশের সাথে যে পাল্লা দিচ্ছিল, সেই মারা গেলে তাও বলা হইতো যে এটা বেসিক্যালি ইরান প্রেসিডেন্ট এরকমেরই হবে। ইরান প্রেসিডেন্ট তারা সবসময় ইসরায়েলকে বকাঝকা করবে, তারা কিছু একটা করবে, তারা দেখাবে মুসলমানদের পক্ষে আছেন, এটা দেখাবি। তো এটা কিন্তু ওদের বিহেভিয়ার, এটা ন্যাশনাল বিহেভিয়ার। এখন একটা বিষয় আছে, যদি না বলে ইরান এই কথাটা, ইরান বলল না যে আমি বললাম না যে ইসরায়েল আমার অ্যাটাক করতেন, বললাম না, আসলে এটা না বললে হয় কি, তখন মনে হয় কি তার আসলে ন্যাশনাল যেটা ন্যাশনাল পাওয়ারটা তার কি হয়েছে, ডাউন হয়েছে। এই জন্য সে বলে না, কারণ এটা তার বিহেভিয়ার যে ইরানকে বলতে হবে। সে 1979 থেকে বলে আসতেছে এবং সে এভরি টাইম এটা নিয়ে কথা বলবে। এটা না বললে মনে হবে যেন তার সিংহাসন দখল হয়ে গেছে। ইউএসএ কেন মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলে? কারণ ইউএসএ 1956 একটা আইজেনহাওয়ার ডক্ট্রিন দিয়েছে। আইজেনহাওয়ার ডক্ট্রিন হলো, আইজেনহাওয়ার একজন ইউএস প্রেসিডেন্ট ছিল, এর আগে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সেনাপতি ছিলেন, এর পরে তিনি ন্যাটোর তিনি মহাসচিব হয়েছিলেন, সেক্রেটারি জেনারেল হন ন্যাটোর 1949 সালে। এর পরে কিন্তু সে প্রেসিডেন্ট হয়, এবং প্রেসিডেন্টের 56 সালে সে একটা কি করেছিল, ডক্ট্রিন দিয়েছিল। ডক্ট্রিনে সে একটা কথা বলছে যে মধ্যপ্রাচ্যের স্বার্থ আমাকে দেখতে হবে, মধ্যপ্রাচ্যের স্বার্থ যুক্তরাষ্ট্র দেখবে। যদি কেউ মধ্যপ্রাচ্যের শান্তি বিঘ্ন করে তাহলে যুক্তরাষ্ট্র মনে করবে সে কি, সে তার যুক্তরাষ্ট্রের শান্তি বিঘ্ন করলো, অর্থাৎ যুক্তরাষ্ট্র মনে করবে যে ওই দেশটি যুক্তরাষ্ট্রের শান্তি বিঘ্নিত করলো। দ্যাট মিনস মধ্যপ্রাচ্যের শান্তি বিঘ্ন হওয়া মানে যুক্তরাষ্ট্রের শান্তি বিঘ্ন হওয়া। এখন যদি মধ্যপ্রাচ্যে কোনো ক্রাইসিস হয়, যুক্তরাষ্ট্র যদি কথা না বলে, তাহলে মনে হবে যেন যুক্তরাষ্ট্রের আসলে পাওয়ার ডাউন হয়ে গেছে, এটা সবাই মনে করবে। এই জন্য সে কিছু না বুঝলেও মধ্যপ্রাচ্য নিয়ে সে সময় কথা বলে। এর পিছনে একটা কারণ আছে, কারণটা হলো আইজেনহাওয়ার একটা কথা বলছিল যে যুক্তরাষ্ট্রের মিলিটারি ইন্ডাস্ট্রি যদি টিকিয়ে রাখতে হয় তাহলে হয়তো পৃথিবীতে যুদ্ধ করতে হবে, নয়তো যুদ্ধ অবস্থা বিরাজমান রাখতে হবে। যদি পৃথিবীতে মানে সরি যুক্তরাষ্ট্রের মিলিটারি ইন্ডাস্ট্রি বা সামরিক শিল্প যদি টিকিয়ে রাখতে হয়, হয়তো যুক্তরাষ্ট্রকে যুদ্ধ করতে হবে, নয়তো যুদ্ধ অবস্থা বিরাজমান রাখতে হবে। এবং দেখা গেছে এই এযাবৎকালের আমরা যদি লাস্ট ইয়ারও হিসাব করি, আমরা যে ইউএসএ যে এক্সপোর্ট, মানে পৃথিবীতে যত আর্মস এক্সপোর্ট হয়, সেই এক্সপোর্টের অলমোস্ট 40% এক্সপোর্ট করে ইউএসএ। আর ইউএসএ যে এক্সপোর্ট করে তার অলমোস্ট 50% এক্সপোর্ট করে কিন্তু মিডল ইস্টে। এই জন্য মিডল ইস্ট ক্রাইসিস থাকবে এবং এই ক্রাইসিসটা যুক্তরাষ্ট্রই করে দিবে, এবং এই ক্রাইসিসের কারণেই যুক্তরাষ্ট্র তারা আর্মস গুলো বিক্রি করতে পারে মিডল ইস্টে। এই জন্য সে মিডল ইস্টের স্বার্থের কথা বলছে আইজেনহাওয়ার। দ্যাট মিনস আইজেনহাওয়ার ডক্ট্রিন কথা বলছে, আইজেনহাওয়ার যদি কথা না বলে তাহলে মনে হবে যেন ইউএসএ ডাউন হয়ে গেছে। আপনি দেখবেন কোনো কারণ ছাড়া যুক্তরাষ্ট্র যেখানে হ্যাঁ বলে, রাশিয়া সেখানে না বলে। এটা বলতে হবে, এটা ডিপ্লোমেসি এটাই, যে এটাই তাকে নেচার, এটাই তার বিহেভিয়ার। আমি বাংলাদেশ দেখেন, আমার কথা আপনি বুঝবেন, আমার গল্পগুলো বুঝলেই আপনি দেখবেন টপিকগুলো বুঝতে পারবেন আস্তে আস্তে। খালি শুনলেই দেখবেন আপনি বুঝতেছেন আস্তে আস্তে। এরপরে আমি তো লেখাচ্ছি। তো বিষয় হলো, আপনারা কি এখন শুনতেছেন?
এখন বিষয় যেটা বলছিলাম সেটা হলো, আমরা 71 সালে স্বাধীন হয়েছি, বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমাদেরকে রাশিয়া সমর্থন করলো, ইউএসএ আমাদেরকে সমর্থন করলো না। এর মানে কি? আমরা কি স্বাধীন হলে যুক্তরাষ্ট্রকে গলা চিপে হত্যা করে ফেলবো? আমরা স্বাধীন হলে কি যুক্তরাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত হবে? বা আমরা স্বাধীন যদি হয়ে যায়, তাহলে রাশিয়ার স্বার্থ কি? যে রাশিয়ার পক্ষে আমরা একটা যুদ্ধ করব, আমরা কয়েকটা বিমান পাঠাবো? আমরা তো রাশিয়ার পক্ষে একটা কাশিও দেবো না, আমরা তো যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা কাশি দেবো না। তাহলে আলটিমেটলি কেন ইউএসএ বিরোধিতা করলো, রাশিয়া কেন আমাদের পক্ষে গেল? এটা একবারে সিম্পল বিহেভিয়ার। সেটা হলো যে ন্যাশনাল বিহেভিয়ার এটাই হবে, ইউএসএ যেখানে হা বলবে, রাশিয়া সেখানে না বলবে। সাউথ কোরিয়ার পক্ষে ইউএসএ ছিল 1945-এ, নর্থ কোরিয়ার পক্ষে রাশিয়া থাকবে। দক্ষিণ ভিয়েতনামের পক্ষে ইউএসএ ছিল, উত্তর ভিয়েতনামের পক্ষে রাশিয়া থাকবে। পূর্ব জার্মানির পক্ষে রাশিয়া ছিল, পশ্চিম জার্মানির পক্ষে ইউএসএ থাকবে। এটাই তো নিয়ম, এবং এটাই হয়ে আসছে যে যেখানে ইউক্রেনের বিপক্ষে হলো রাশিয়া, ইউক্রেনের পক্ষে ইউএসএ কে থাকতে হবে। এখন যদি মনে করেন মানে পোল্টি নেয়, ইসরায়েলের পক্ষে যদি রাশিয়া যায়, তাহলে যুক্তরাষ্ট্র বলবে ইসরায়েলের বিপক্ষে আমি। মানে ওদের ব্যাপারটা হলো যে ওদের বিহেভিয়ার। তার মানে ন্যাশনাল বিহেভিয়ার কিন্তু একটা ফ্যাক্ট, এটা একেবারে প্রথাগত একটা বিষয় যে তাদের এই কাস্টমস এটা তাদের থাকবে, যে এই বিহেভিয়ারটাকে মেনেই আগাতে হবে। আপনি নেভার কখনো ওই ব্যক্তি দেখে লাভ নাই, ব্যক্তি দেখে কিন্তু লাভ নাই, কিন্তু দেখতে হবে কি ওই দেশের আসলে আচরণটা কি, আচরণ কৃষ্টি কালচার কি। এই জন্যই মানে মানে অনেক থিওরিস্টরা তারাই বলে যে মানে পোস্ট মডার্নিস্টরা তো সবসময় বলে যে তারা সবসময় হলো যে একটা বিষয় খেয়াল করে যে রাষ্ট্রকে মানে রাষ্ট্রের বর্তমান অবস্থা না, রাষ্ট্রের বিহেভিয়ার দেখো। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধ বাধাইছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধাইছে, জার্মানি লাস্ট 75 ইয়ার্স কিছু করে নাই। দ্যাট মিনস জার্মানি যে কিছু করবে না তা কিন্তু এখনই বলা যায় না। এবং সবাই মনে করছে যে জার্মানি একটা মজবুত ইকোনমিক বা মানে সাস্টেনেবল ইকোনমিক কান্ট্রি এবং সবচেয়ে টেকসই অর্থনীতির দেশ হলো জার্মানি। কিন্তু সবাই মনে করে যে জার্মানি মজবুত অর্থনীতি এটা মনে হয় আসলে সাস্টেন করবে, বা এরা মনে হয় কোনো এগ্রিশনে যাবে না। আলটিমেটলি এটাও আবার পৃথিবীটা বিশ্বাস করে যে রাষ্ট্র তার বিহেভিয়ার চেঞ্জ করে না। তার বিহেভিয়ার হিস্ট্রিতে বলা যায় যে জার্মানি ক্যান হ্যাপেন অ্যানাদার গ্লোবাল ওয়ার, এটা তারা করতে পারে। তো যাই হোক, একটা বিষয় হলো ন্যাশনাল বিহেভিয়ার বললাম, আরেকটা হলো যে ডিপ্লোম্যাটিক ক্যাপাবিলিটি, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি হলো ডিটারমিনেন্টস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। আরেকটা বিষয় হলো যে প্রভাবক, ইন্টারন্যাশনাল রিলেশনস এর প্রভাবক। নাম্বার 2 প্রভাবক আন্তর্জাতিক সম্পর্কে, আল্লাহ বাঙালি আন্তর্জাতিক সম্পর্কের প্রভাবক গুলো কি কি, যেগুলো যেই ইয়াগুলো মানে যেটাকে বলে যেই ইস্যুস গুলো ইন্টারন্যাশনাল গ্লোবাল পলিটিক্সকে বর্তমানে যেটাকে করে মানে প্রভাবিত করে। এখন আমরা যেটা বললাম ওটা হলো কি নিয়ন্ত্রণের বিষয়, আর একটা প্রভাবকের বিষয়। প্রভাবক হলো যারা উস্কানি দেয়, মানে প্রভোকিং করে। এরা হলো কিভাবে মানে পুশিং করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা রিলেশনস এর ক্ষেত্রে পুশ আপ করে, মানে তুমি এভাবে করে, তোমার কাছে এটা আছে। তার মানে এই ইস্যুগুলো কি কি, যে ইস্যুগুলো দেখেন, এক নম্বর হলো তো বলতে পারেন এনভায়রনমেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা রিলেশনসকে বা পলিটিক্সকে নিয়ন্ত্রিত করে। ট্রেড, বাণিজ্য ইন্টারন্যাশনাল পলিটিক্সকে করে। টেরোরিজম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে কিন্তু প্রভাবিত করে থাকে। এরপরে বলতে পারেন আপনার বর্তমানে যেটা আছে কারেন্সি ইস্যু বা ডলার ক্রাইসিস। নাম্বার 5 আপনি বলতে পারেন যে আর্মস, একটা দেশের আর্মস কত বেশি তার উপরে কিন্তু সবগুলোর একটা ফ্যাক্ট থাকে। প্রত্যেকটা ফ্যাক্টের পিছনে কিছু মানে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ফ্যাক্ট থাকে, ফ্যাক্টগুলো বের করতে হবে। আমি আসি তারপরে যদি বলতে পারি এনার্জি, বর্তমান বিশ্ব ব্যবস্থায় এনার্জি একটা বিশাল ফ্যাক্ট। এনার্জি ফ্যাক্ট, কার কাছে এনার্জি আছে কার কাছে নাই, কে কার কাছ থেকে নিবে, কে কিভাবে নিবে। আজকে হরমুজ প্রণালীতে দ্বন্দ্ব হয়ে গেছে, তার মানে আমাদের এখানে কিন্তু তেলের দাম 3 টাকা বেড়েছিল। দেখেন ইসরায়েল অ্যাটাকের পরে আমাদের তেলের দাম একটু বাড়ছিল, অল্প একটু বাড়ছে, আবার আরো বাড়তে পারে। কারণ হরমুজ স্ট্রেইটে যে ক্রাইসিস, এর কারণে আমাদের কিন্তু যেটা হবে যে তেল আমাদের আমদানিটা এখানে কিন্তু হবে, রহিত হবে, যার ফলে এসকেলেশন অফ প্রাইস মানে গুডস প্রাইস, অর্থাৎ পণ্যের যে একটা বৃদ্ধি মানে প্রাইস হাইকিংও বলতে পারেন,
এসকেলেশনটা একটু স্মার্ট ওয়ার্ড, যে বর্তমানে সমসাময়িক, যে এটা কি হতে পারে, যে মানে দামটা বাড়তে পারে। কারণ বাড়তে পারে, তেলের দামটা কি হবে, আমাদের বেড়ে যাবে। তা তেলের দাম বেড়ে গেলেই আমাদের কি হবে, মানে খরচ কমে যাবে, খরচটা বেড়ে যাবে, মানে ক্যারিং খরচটা। তখন কি হবে, আমাদের আসলে অন্যান্য প্রোডাক্টেও আমাদের কি হবে, এটার উপর একটা প্রভাব পড়বে। তার মানে এনার্জি একটা ফ্যাক্ট। এরপরে এরপর যদি দেখি, সেটা হলো যে আপনার টেকনোলজি। বর্তমানে টেকনোলজি একটা বিশাল বিশাল ফ্যাক্ট। টেকনোলজি একটা বিশাল ফ্যাক্ট। এরপর যদি বলেন, সেটা হলো সিকিউরিটি, যে কার কি সিকিউরিটি আছে। সিকিউরিটি, এই সিকিউরিটি বিভিন্ন ধরনের হয়। কিছু আছে যে আপনার কনভেনশনাল সিকিউরিটি আর নন কনভেনশনাল সিকিউরিটি। কনভেনশনাল সিকিউরিটি মানে অস্ত্র থাকা, গোলাবারুদ থাকা, আমার সেনাবাহিনী থাকা, প্রশিক্ষিত বিমান থাকা, বিমান বাহিনী থাকা, এটা হলো আমার কনভেনশনাল সিকিউরিটি। আর নন কনভেনশনাল সিকিউরিটি হলো একটা দেশের খাদ্য আছে কিনা, একটা দেশের জলবায়ু কেমন, একটা দেশের অর্থ আছে কিনা, একটা দেশের দেখা যায় যে তার বন্ধু রাষ্ট্র আছে কিনা, এগুলোকে বলা হয় নন কনভেনশনাল সিকিউরিটি। তার মানে সিকিউরিটি ইস্যু এটাও কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাবক। এরপরে বলতে পারেন আপনার রিলিজিয়ন একটা ফ্যাক্ট। রিলিজিয়ন বা ধর্ম, আমার রিলিজিয়ন ফ্যাক্ট বলি তো আমার এখান থেকে ইসরায়েলের ভিসা পাওয়া যায় না। এরপরে হলো কালচার, একটা দেশের কালচার একটা ফ্যাক্ট। কালচার এমন একটা বিষয় যে কালচারটা হলো যে মানে কোনো কোনো দেশ আছে যেখানে আপনারা এই গল্পটা পড়ছেন কিনা, আমরা ক্লাস 8-এ পড়তাম। 8-এ আমাদের একটা গল্প ছিল ইংলিশ লিটারেচারে। তখন আমাদের গল্প ছিল এরকমের যে 5 মিনিট লেট এটা ওই দেশের জন্য কিছুই না, কিন্তু 1 মিনিট লেট অনেক দেশের অনেক কিছু। যেমন জাপানে 1 মিনিট লেট মানে 1 সেকেন্ড লেট মানে মনে হয় না লেট, এটা লেট। আর যেমন জার্মানিতে দেখা যায় 10 মিনিট লেট এটাকে লেট ধরা হয় না, বাংলাদেশে তো আধা ঘন্টাও লেট ধরা হয় না। তো বিষয় হচ্ছে যে এইটা হলো যে মানে এক এক দেশের এক একটা কালচার। তো এই বিষয়গুলো কিন্তু আপনার কি করে, আপনার আরেকটা বলতে পারেন ডেমোক্রেসি। এগুলোকে বলা হয় ইন্টারন্যাশনাল রিলেশনসের প্রভাবক। তাহলে আমি দেখলাম বিগত প্রশ্নের বাইরে এই একটা কোশ্চেন দেখলাম। এখন দেখি আরেকটা কোশ্চেন, সেটা হলো যে এর বাইরে, মানে এটার বাইরে আমি আর কি পড়তে পারি। সেটা হলো যে স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মিনিং অ্যান্ড স্কোপ অফ, এটা লিখি, স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এটার অ্যাফেয়ার্সটা হলো যে এখানে কোন কোন জায়গায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা কাজ করে। ইন্টারন্যাশনাল কাজ করে যেমন একটা আছে ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান দ্বারা কাজ করে। তারপরে বলা যায় যে বিভিন্ন ঘটনার সাথে এটা রিলেটেড, অর্থাৎ আন্তর্জাতিক ঘটনাসমূহ, এই ঘটনাসমূহ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাজ করে। নাম্বার 3 বলতে পারি আমরা যে পাওয়ার বা ক্ষমতা বা ব্যালেন্স অফ পাওয়ার, এই ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্য এখানে কাজ করে। ব্যালেন্স অফ পাওয়ার অথবা শক্তি সাম্য, এখানে কাজ করে। তারপরে হ্যাঁ, ব্লু ইকোনমি প্রভাবক হবে। একজন বলছেন ব্লু ইকোনমি, এই প্রেজেন্ট টাইমে আমি কারেন্সির কথা বলছি মনে হয়, কারেন্সি এবং এটাও প্রভাবক হিসেবে কাজ করবে। ইডিওলজি একটা ফ্যাক্ট, ইডিওলজিও বলতে পারেন, কিন্তু বর্তমান ইডিওলজিক্যাল প্রেজেন্ট প্রভাবক ইডিওলজি থাকে, কম থাকে, অত বেশি না। এরপর হলো যে আপনার কি আচ্ছা ন্যাশনাল ইস্যুস। নাম্বার 5 জিওগ্রাফিক ইস্যুস বা জিওগ্রাফি, এখানেও কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থাকে। এর পরের প্রশ্ন যাই, পরে একটা প্রশ্ন 4 নম্বরে বলতে পারি, সেটা হলো আপনার নাম্বার 4। এই অধ্যায়ের মধ্যে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো 4টা কনসেপ্ট আছে, 4টা কনসেপ্টের বিষয়। একটা হলো আপনার রিয়েলিজম, আপনি নাম শুনছেন, একটা নিউ রিয়েলিজম। আমি রিয়েলিজম আর লিবারালিজম লিখে তাহলে ভালো হবে। লিবারালিজম এই একটা বিষয়, একটা আছে নিউ রিয়েলিজম,
আর একটা হলো নিও লিবারালিজম। এই চারটা ইস্যুস, রিয়েলিজম, লিবারালিজম, একটা হচ্ছে নিও রিয়েলিজম, নিও লিবারালিজম। রিয়েলিজম এটা হলো যে ওরা রাষ্ট্রের স্বার্থ দেখে, রাষ্ট্রের স্বার্থ ওর জন্য মেইন। আর এখানে হলো জনগণের স্বার্থ দেখে, জনগণের স্বার্থ ওর কাছে ফোকাস পাবে, জনগণের স্বার্থ, আর ওর কাছে হবে রাষ্ট্রের স্বার্থ। এবং এই জন্য ও যেটা করে, ও মানে ও রাষ্ট্রের ক্ষমতাকে, অর্থাৎ রাষ্ট্র তার স্বার্থের জন্য সব করতে পারবে। রিয়েলিজম বিশ্বাস করা হয় রাষ্ট্র তার স্বার্থের জন্য সব করতে পারবে। দ্যাট মিনস নৈরাজ্য করতে পারবে। নৈরাজ্য যদি বলি সেটাও কিন্তু এটা হবে, নৈরাজ্য, যুদ্ধ, এটা কিন্তু এখানে হবে রিয়েলিজমে। এবং এটা করার জন্য এটাকে বলা হয় জিরো সাম গেম, এটাও কিন্তু এখানে হয়। জিরো সাম গেম নিয়ে আমি বলবো একটু পরেই। আর লিবারালিজম এখানে হলো যে জনগণের স্বার্থের জন্য, জনগণের স্বার্থের জন্য রাষ্ট্র কাজ করে, রাষ্ট্র কাজ করে জনগণের স্বার্থের জন্য। এই লিবারালিজমের তিনটা ফেজ বা তিনটা পর্যায়। একটা হলো পিস, প্রথম ছিল পিস, অর্থাৎ রাষ্ট্রগুলো চেয়েছে যে জনগণের জন্য শান্তি। সেকেন্ড যেটা চেয়েছে সেটা হলো যে প্রথমে চেয়েছে শান্তি। এই ফ্যান চাললি কেন? সাউন্ডের জন্য করতে পারে না। এসি স্যার। তিনটা ফেজ, একটা হলো পিস, আর একটা হলো কোঅপারেশন, সেকেন্ড হলো কোঅপারেশন। এখন দেখলো যে শান্তি প্রতিষ্ঠা করাটা প্রথম উদ্দেশ্য। সেকেন্ড হলো দেখলেন তাদের মধ্যে কোঅপারেশন দরকার, একজন আরেকজনকে সাহায্য করবে, নাহলে ঝামেলা। তো সেকেন্ড কোঅপারেশন। থার্ড যেটা দরকার, দেখলো যে কোঅপারেশনও গেল, পিস পাইলো, শান্তি প্রতিষ্ঠার জন্য তারা কাজ করলো, দেখলো যে শান্তি প্রতিষ্ঠা হলে কোঅপারেশন লাগবে। এখন কোঅপারেশন করতে গিয়ে দেখলো যে আসলে তাদের মধ্যে ইউনিটি দরকার। অনেক সময় তাদের মধ্যে কি দরকার? ইউনিটি দরকার। এবং পরেরটা গেল ইউনিটি বা অ্যালায়েন্স, এখানে গেল। এবং এই অ্যালায়েন্স কি অনেকে বলছেন অর্গানাইজেশন, যেটা পরীক্ষা আসছে, পরীক্ষা যেটা এবছর আসছে যে লিবারালিজম অর্গানাইজেশন, এখানে একটা খুব সূক্ষ্ম একটা পার্থক্য, কিন্তু ওখানে পরীক্ষা আসছে কিন্তু যে কার্যকরী সংস্থার মাধ্যমে কার্যকরী সমাধান পাওয়া যায়, মানে এখানে কিন্তু গ্রেটার রোল শব্দটা আছে, সেটা কিন্তু লিবারালিজমের মধ্যে না। গ্রেটার, এটা হলো জাস্ট ইউনিটি বা অ্যালায়েন্স বা অর্গানাইজেশন। গ্রেটার রোল যখন বলে তখন নিউ লিবারালিজম। এখন দেখেন রিয়েলিজমের রাষ্ট্রের সাথে দেখা হবে, রাষ্ট্র যা করবে সব বৈধ। আজকে বিএসএফ গুলি করে বাংলাদেশকে 10 জনকে হত্যা করেছে, এটা আমার জন্য বেদনা, বাট ইন্ডিয়া এটা মনে করে যে ইজ দ্য রিয়েলিটি। এটা রিয়েলিজম, আমার সিকিউরিটির আগে, আমার রাষ্ট্রের সিকিউরিটি আগে এখানে মেরে ফেলছি। তার মানে যদিও এখানে জীবন মারা গেছে, অনেকগুলো 10টা জীবন মারা গেছে, কিন্তু ওরা মনে করে যে এটা তার কি স্বার্থের জন্য করা হয়েছে। সেজন্য নৈরাজ্য করুক, অনৈতিক আচরণ করুক, কিন্তু রাষ্ট্রের ক্ষতি না করুক, সেটা হলো রিয়েলিজম দেখবে। আর লিবারালিজমের কথা হলো ভাই তুমি যুদ্ধ করো, তুমি সেনাবাহিনী যুদ্ধ করো, তুমি আমার জনগণকে নিও না, তুমি আমার শিশুদেরকে হত্যা করো না। গাজা যুদ্ধে যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এই শিশুদের পক্ষে যে কথা বলে সে হলো কি? শিশুদের পক্ষে যে কথা বলে সে হলো লিবারালিস্ট। আর যে রাষ্ট্রের সাথে কথা বলে, রাষ্ট্রের স্বার্থ দেখে, ইসরায়েলের স্বার্থ দেখে, সে হলো কি? রিয়েলিস্ট। এবারে দেখেন নিউ রিয়েলিজম বা নিউ লিবারালিজম। নিউ লিবারালিজম হলো যে মানে সংস্থার কার্যকরী ভূমিকা থাকে, সংস্থার প্রভাব থাকে, কার্যকরী ভূমিকা থাকে নিউ রিয়েলিজমে। এবং এখানে হলো কি সংস্থার প্রভাব থাকে, এট দ্য সেম টাইম এখানেও একটা ফেজ আছে। এখানে দেখা গেছে যে নিউ লিবারালিজমে এখানে জনগণের স্বার্থের জন্য দেখতে গিয়ে, জনগণের স্বার্থ দেখতে যে সংস্থার মাধ্যমে তারা মানে বা ইউনিটির মাধ্যমে জনকল্যাণ করবে, অ্যাট দ্য সেম টাইম এটা হলো যে একই সাথে এখানে কি করা যায়, যে ট্রেড করা যায়। নিউ লিবারালিজম ট্রেডকে সমর্থন করে, যে এখন ট্রেড না হলে তো জনকল্যাণ হচ্ছে না। এবং ট্রেডের পাশাপাশি এখানে যেটা দরকার সেটা হলো যে ট্রেড, এরপরে হলো যে দুই দেশের মধ্যে যে মানে কারেন্সি ব্লক, এই কারেন্সি ব্লক এটাও কিন্তু জরুরি, এই কারেন্সি ব্লকও জরুরি।
এবং এই বর্তমান প্রেক্ষাপটে নিউ লিবারালিজমটা কিন্তু আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে। একটা সময় সংস্থার কার্যকরী ভূমিকা ছিল, ব্যবসায় আসছে, এরপরে ওয়াশিংটন কনসেনসাসের মাধ্যমে ডলার বলয় তৈরি করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু আরেকটা দিকে যাবে, অর্থাৎ জনকল্যাণের জন্য এখানে মানে অধিক পারস্পরিক যে সহযোগিতা, সেটাই নিও লিবারালিজম। আর নিও রিয়েলিজমটা হলো এটা ঠিক উল্টো। ঠিক উল্টো হলো যে এখানে তারা সংস্থাও তৈরি করবে, কিন্তু সংস্থার মাধ্যমে তারা কি করবে, নৈরাজ্য করবে। সংস্থার মাধ্যমে যে দেখেন এখানে কিন্তু P5 যেটা পার্মানেন্ট 5 বা স্থায়ী 5 দেশ নিরাপত্তা পরিষদের 5 দেশ কি, তারা নিউ রিয়েলিস্টিক আচরণ করে। তারা জানে যে প্যালেস্টাইনকে স্বাধীন 143টা দেশ এদেরকে সমর্থন করেছে, স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে 43 143, এবং আরো মনে হয় 2টা দেশ রিয়েলি মানে রিসেন্টলি দিয়েছে। তার মানে 145 নেশন রিকগনাইজড প্যালেস্টাইন, বাট ইউএনএসসি বা P5 পার্মানেন্ট 5 তারা ডেনাউন্সিং ইট। তারা কিন্তু এটাকে কোনো রিসিভ করতেছে না, তারা বলতেছে যে নো, তারা কিন্তু ওখানে থেকে ফেরত দিচ্ছে। ইউএসএ ইউকে মিলে ফেরত দিচ্ছে। প্যালেস্টাইন নয়তো কিন্তু এই বছর মে মাসে কিন্তু তারা গত এপ্রিলে এবং মে মাসে তারা কিন্তু কি পেয়ে যায়, তারা কিন্তু স্বাধীনতা মানে জাতিসংঘের সদস্য পদ পেয়ে যায়। প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য লড়তেছে। এখানে কিন্তু বড় প্রবলেম কে, P5। এখানে দেখেন আজকে কেন লাফাচ্ছেন ইউক্রেন কি আছে? ইউক্রেনে কিছু নাই। কারণ ইউক্রেনের কিছু নাই বলছি এই কারণে, কারণ রাশিয়ার কাছে ইউক্রেন কিছু না। কিন্তু ইউক্রেন টিকে আছে কেন? ইউক্রেন টিকে আছে নেটোর কারণে। কারণ নেটো তার আর্মস দিচ্ছে, নেটো তার মিলিটারি দিচ্ছে, যে তুমি নাও, ওদেরকে সহযোগিতা করো, ওদেরকে মেরে ফেলো, মানে ওদের সাথে যুদ্ধ করো। এই যে নেটো, এটা ওয়ান কাইন্ড অফ নিউ রিয়েলিজম। ঠিক আছে? তার মানে আমরা দেখলাম যে রিয়েলিজম, লিবারালিজম, এবং দেখলাম নিউ রিয়েলিজম এবং নিউ লিবারালিজম। এই কনসেপ্টটা এখানে জরুরি। এরপরে যে কনসেপ্টটি আমরা দেখতে পারি, সেই কনসেপ্টটা হলো যে ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেম কাকে বলে? ইন্টারন্যাশনাল সিস্টেম ইন্টারন্যাশনাল সিস্টেমটা কি? এই ইন্টারন্যাশনাল সিস্টেমের উদ্ভব হয় পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে। পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে ইন্টারন্যাশনাল সিস্টেমের উদ্ভব পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে। এখন পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে এটা হয়, এবং এই আন্তর্জাতিক যে ব্যবস্থা বা ইন্টারন্যাশনাল সিস্টেমের যে অংশসমূহ, সেই অংশসমূহ কি কি? এবং এই ইন্টারন্যাশনাল সিস্টেম হলো যে আপনি বলেন যে ইন্টারন্যাশনাল সিস্টেমকে ফলো করে না, বলে না, আর বাট ইন্টারন্যাশনাল সিস্টেম মানেও ইন্টারন্যাশনাল সিস্টেম কিছু বোঝে। ইন্টারন্যাশনাল সিস্টেম না মেনে তারা যুদ্ধ করে। যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল সিস্টেম ভঙ্গ করে তারা রাশিয়াকে সমর্থন করছে বা তাদেরকে বিরোধিতা করছে। এই ইন্টারন্যাশনাল সিস্টেমগুলো কি কি? এই সিস্টেমগুলো হলো যে নর্মস বিহেভিয়ার, যে ল, যেগুলো বিষয়গুলো আছে, সেগুলোকে বোঝায় ইন্টারন্যাশনাল সিস্টেম। এবং ইন্টারন্যাশনাল সিস্টেম কি? ইন্টারন্যাশনাল সিস্টেম যদি বলেন, ধরেন 1 নম্বরে বলতে পারেন কাস্টম বা প্রথা। 2 নম্বরে বলতে পারেন নেগোসিয়েশন না করে তারা একজনের ইন্টারভেনশন করে, মানে দখল করে। এই ইন্টারন্যাশনাল সিস্টেমের অংশ হতে পারে কি? অংশ হতে পারে বলা যায় যে কনভেনশন, বিভিন্ন কনভেনশন। নাম্বার 4 যেটা বলতে পারি, ইন্টারন্যাশনাল সিস্টেমের অংশ কি হতে পারে? ইন্টারন্যাশনাল সিস্টেমের অংশ হতে পারে যে ডিক্লারেশন। নাম্বার 5 এখানের অংশ হতে পারে ট্রিটিস। ইন্টারন্যাশনাল সিস্টেমের অংশ হতে পারে অর্গানাইজেশনস। ইন্টারন্যাশনাল সিস্টেমের অংশ হতে পারে ডিপ্লোমেসি। ঠিক আছে? এখন আমরা আসি মূল আলোচনায়। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, এখন পর্যন্ত গত 9টা রিটেনে একটাতেও আসে না, কিন্তু আসা উচিত। প্রত্যেকবারই গুরুত্বপূর্ণ, কোনোবারই আসে না। সেটা কোনটা?
কনসেপচুয়াল একজন প্রশ্ন করছেন অর্জুন, কনসেপচুয়াল অংশ কতটুকু পড়া উচিত, কতটুকু লেখা উচিত, লেখার স্ট্র্যাটেজি কেমন হতে পারে একটু বলবেন? আমার লেখা নিয়ে তো ওই ক্লাসটা করেন, রাইটিং স্ট্র্যাটেজিটা করেন, ক্লাসটা গ্রুপেই আছে লিঙ্কটা। আর কনসেপচুয়াল আপনি কোনো প্রশ্ন 4-5 লাইন লিখলে ভালো মার্কস পাবেন। যেমন আমি একবার প্রশ্ন করছিলাম গুড অফিস কি, হোয়াট ইজ গুড অফিস, এটা খুব সম্ভবত আমার কনফিডেন্সের কোশ্চেন করছিলাম, 40 BCS বা 38 BCS। তো গুড অফিস কি, গুড অফিস ছিল যে যখন মানে নারগানো কারাবাক নিয়ে সমস্যা ছিল, তখন রাশিয়া মধ্যস্থতা করে এবং নারগানো কারাবাকের সমস্যাটা সেটেলমেন্টে যায়। তো এখন আমি গুড অফিস প্রশ্ন করছি, গুড অফিস মানে হলো মধ্যস্থতাকারী, গুড অফিস ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। সে প্রশ্ন করছে, উত্তর করছে কি জানেন, গুড অফিস মানে ভালো অফিস, যেখানে ওয়াইফাই থাকে, যেখানে কানেকশন থাকে, একটা কম্পিউটার ল্যাম্প থাকে, এই সমস্ত সে একটা মানে পুরো গল্প দিতে গুড অফিস মানে সুন্দর একটা অফিস, এটা বোঝাচ্ছে। আসলে গুড অফিস মানে হলো মধ্যস্থতাকারী। এখন যদি সে লক্ষ্যে যে ইন্টারন্যাশনাল যে মিডিয়া যে থাকে প্রবলেম, মানে ইন্টারন্যাশনাল যে ক্রাইসিস গুলো মিটিগেট করার জন্য যে মিডিয়া থাকে, ওই মিডিয়ার কান্ট্রি ওটা হলো কি গুড অফিস হিসেবে বিবেচিত হয়। এই কথাটা লিখলেই কিন্তু হয়ে যায়, কিন্তু সে কিন্তু লিখছে ওইগুলো। এখন এই কিন্তু লিখলেই কিন্তু এখানে ভালো মার্কস পাওয়া যাবে। এখন আপনি তো এই প্রশ্ন তো গান বানাইতে পারবেন না, এখানে গান বানাবেন যে মধ্যস্থকারী লিখছেন, একটা উদাহরণ দিলেন, শেষ। এরপর যদি গান বানান আরো, যে গুড অফিস কেমন থেকে আসছে, গুড মানে ভালো, অফিস মানে ঠিক আছে, তাহলে তো আর হচ্ছে না। এরপর আসেন 3 নম্বর পয়েন্ট একবার বলেন, কি লিখছিলাম আমার মনে নাই, একজন হেল্প করেন। নাম্বার 6, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কে। এটা আমি গল্পটা বলবো, আপনি গল্পটাই দেখবেন আর পিডিএফ থেকে পড়ে নেবেন। আন্তর্জাতিক সম্পর্কে ক্রীড়া তত্ত্ব বা গেম থিওরি, গেম থিওরি কি, অথবা আন্তর্জাতিক সম্পর্কে কূটনীতি কিভাবে গৃহীত হয়, কূটনীতি না, সিদ্ধান্ত প্রণয়ন কি, সিদ্ধান্ত গ্রহণে কতটি ফলাফল বিবেচনায় নেওয়া হয়, কতটি ফলাফল বিবেচনায় নেওয়া হয়। দেখেন এইটা যে ক্রীড়া তত্ত্ব, প্রত্যেকটা মানে ক্রীড়া তত্ত্ব কিন্তু গেম থিওরি ইন ম্যানেজমেন্ট আছে, গেম থিওরি ইন ইন্টারন্যাশনাল রিলেশনসে আছে, গেম থিওরি কিন্তু ফিজিক্সেও আছে। এখানে গেম থিওরি যেটা, এই গেম থিওরিটা বেসিক্যালি হলো যে গেম থিওরি বা ক্রিয়া তত্ত্ব যেটা, এটা 1921 সালে উদ্ভব হয়। 1921 সালে একজন উদ্ভাবক ছিলেন, তার হলো এমিল বোরলে। তিনি বলছেন যে ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনের ক্ষেত্রে 4টা রেজাল্ট হয়। 4টা রেজাল্ট কি হয়, যেমন 1 নম্বর হতে পারে A মাইনাস বি প্লাস, আবার এমন হতে পারে যে A মাইনাস বিও মাইনাস। 3 নম্বর হতে পারে A প্লাস বি মাইনাস। 4 নম্বরে হতে পারে A প্লাস বিও প্লাস, মানে দুই পক্ষই ভালো আছে, দুই পক্ষই খারাপ আছে, আবার এক পক্ষ খারাপ, এক পক্ষ ভালো, এক পক্ষ ভালো, এক পক্ষ খারাপ। 4টা রেজাল্ট হতে পারে। এই রেজাল্টটা হলো জাস্ট দেখেন, এ যদি একটা সরু রাস্তা দিয়ে 2টি গাড়ি যায়, একটা গাড়ি, আবার এদিক থেকেও যদি একটা গাড়ি যায়, 2টি গাড়ি যদি যায়, তাহলে আলটিমেটলি দেখেন গাড়ি দুটো যাবে। যদি এর মতো করে ঘাউরমি করে মাঝখান দিয়ে যাবে, তাহলে ও যদি যায়, এটা যদি এ গাড়ি হয়, এটা যদি বি গাড়ি হয়, তাহলে ও কিন্তু এখান থেকে সিটকে পড়ে যাবে, তার মানে এ কিন্তু মাইনাসে থাকবে। আর বি গাড়ি যদি সরাসরি যায়, তাহলে ও কিন্তু প্লাসে থাকবে। আবার এ গাড়ি যদি তার মতো করে এদিক দিয়ে যায়, তাহলে আলটিমেটলি এ গাড়িটা কি হবে, প্লাসে থাকবে, আর বি গাড়ি তখন সাইড দিতে গিয়ে মাইনাসে চলে যাবে। অর্থাৎ এখানে যদি এ +10 হয় আর এখানে হবে
বি মাইনাস 10, আর এখানে যদি এ মাইনাস 10 হয়, এখানে বি হবে প্লাস 10। তাহলে আমরা পাইলাম যে এ মাইনাস বি প্লাস আবার এ প্লাস বি মাইনাস, এটা পাইলাম, দুটো রেজাল্ট পাইলাম। আরেকটা রেজাল্ট কি হতে পারে, যে এমন একটা নেগোসিয়েশন হলো, এই সিদ্ধান্তে দেখা গেল যে এই দুইটা গাড়ি পরস্পরকে মানে কেউ সাইড দিল না, ও ওর মতো গেল, ও ওর মতো গেল, দুইজন মুখোমুখি সংঘর্ষ হলো, এ মাইনাস 100, এও মাইনাস 100। তার আলটিমেটলি উভয় পক্ষ কি হলে গেল, তারা কিন্তু উভয় পক্ষই কিন্তু লুজার হলো। নাম্বার 3-তে যেটা দেখলাম আমরা, মানে আরেকটা রেজাল্ট দেখলাম, যেটা 2 নম্বর আমি লিখছি, এ মাইনাস বিও মাইনাস। আর যদি দুইজনই সুন্দর করে, ও যদি এরকম করে যায় আর ও যদি এরকম করে সাইড দিয়ে যায়, তাহলে দুইজনই কিন্তু 0-0, কারো কোনো ক্ষতি নাই, লাভও নাই ক্ষতিও নাই, 0-0, যে ও সুন্দর করে গেল, ও সুন্দর করে গেল। এই যে 4টা রেজাল্ট, এই 4টা রেজাল্টই হলো গেম থিওরির বিষয়। এবং নেগোসিয়েশনে দর কষাকষি, এই দর কষাকষি বিষয়টাই হলো গেম থিওরির বিষয়। দর কষাকষি মানে আমি হয়তো লাভবান, তুমি লাভবান না, তাহলে তো হচ্ছে না, আমি লাভবান তুমিও লাভবান, এটাই হলো নেগোসিয়েশনের মানে সর্বোচ্চ পর্যায়ে। এবং এই যে 0-0 গেম, 0-0 গেম না, এখানে 0 এখানে 0, দিস ইজ দ্য সাকসেস অফ গেম থিওরি। এইটা হলো সাকসেস অফ গেম থিওরি। এবং এর একটা বাস্তব প্রয়োগ ঘটেছে। বাস্তব প্রয়োগ ঘটেছিল যে কিউবার মিসাইল সংকটে, কিউবার একটা মিসাইল ক্রাইসিস হয়, সেখানে এটার একটা ইম্পিডিফিকেশন হয় বা প্রভাবটা হয়। যেমন এটা ছিল ইউএসএ, আর এইখানে একটা দেশ, তার নাম কিউবা। এটা ইউএসএ, এটা কিউবা। এখন কিউবার এখানে পরমাণু অস্ত্র স্থাপন করেছে ইউএসএসআর, এখানে বোমা স্থাপন করছে। ইউএসএ বলছে যদি এইটা সরাই না নেয়, তাহলে আমি কিউবাকে মানে আমি রাশিয়া অ্যাটাক করব, ইতালি থেকে রাশিয়া অ্যাটাক করবে। যদি সরাই না নেয়, তাহলে আমি অ্যাটাক করব। এখন দেখেন, যদি ইউএসএ সরাই নিত, সরাই নেওয়ার পর যদি অ্যাটাক করতো, তাহলে আলটিমেটলি এখানে লুজার কি হতো, ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন। আবার যদি এখানে ও সরাইয়ে নেয় নাই আর ও ওখানে আক্রমণ করে নাই, তাহলে আলটিমেটলি কি লাভবান কে, ইউএসএসআর। আবার যদি দেখা যেত যে এও সরাই নেয় নাই, এও অ্যাটাক করলো, ইউএসএ ধ্বংস হয়ে গেল, এখান থেকে ইতালি থেকে ও বললো যে অ্যাটাক করো, ও ইউএসএ ধ্বংস হয়ে গেল। তারপরে কি হলো, এখানে যে মানে 13 দিনের একটা ভয়াবহ, 13 না 16 দিনের একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছিল, যে মনে হয় পরমাণু যুদ্ধ লেগে গেল। এবং তখন কি হলো, যে ইউএস এর এখানে ইতালি থেকে তারা মানে পরমাণু প্রত্যাহার করলো, ও এখান থেকে প্রত্যাহার করলো। আলটিমেটলি এখানে 0-0 গেমে 1962-তে কিউবান মিসাইল ক্রাইসিসের একটা সলভ হলো। আর এইটা হলো নেগোসিয়েশনের বিষয়টাই হলো আপনার নেগোসিয়েশনের বিষয়টাই হলো গেম থিওরির বিষয়, যেখানে 4টা রেজাল্ট থাকে নেগোসিয়েশন বা দর কষাকষিতে। এই দর কষাকষির ক্ষেত্রে সর্বোচ্চ সমাধান হয় 0-0 গেমে। আর এই 0-0 গেম, এটা কি বলা হয়, লিবারালিজম। আর যখন কেউ প্লাস থাকবে আর একজন মাইনাস থাকবে, ওটাকে বলা হয় রিয়েলিজম। রিয়েলিজমে 0 সাম গেম হয়, 0 সাম গেম রিয়েলিজমে হয়। এখানে যে এই যে এ আর আর 3, এই দুইটা হলো রিয়েলিজমের উদাহরণ। রিয়েলিজম মানে হলো যে আমি লাভবান হব আমার জন্য, এখানে বি এর ক্ষেত্রে রিয়েলিজম কাজ করবে, এখানে এ এর ক্ষেত্রে রিয়েলিজম কাজ করবে। অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু দুই পক্ষে লাভবান। এটা 0-0 গেম, এটা 0-0 গেম, এটা হলো লিবারালিজম, যে তোমারও ক্ষতি হয় না, আমারও ক্ষতি হয় না। এটা হলো গেম থিওরির সাকসেস। আই থিঙ্ক এই প্রথম অধ্যায় শেষ হয়ে গেল। প্রথম অধ্যায় থেকে আর কোনো কোশ্চেন নাই, এবং এর মধ্যে আমি যে আলোচনা করলাম, এর মধ্যে যদি পরীক্ষা আসে, এর মধ্যে আসবে ইনশাল্লাহ। আর আমরা এখন চলে যেতে পারি, সেটা হলো দ্বিতীয় অধ্যায় যাবো, এবং সেটা আমরা আজকে যাবো না ভাই, দ্বিতীয় অধ্যায় যাবো আগামীকালকে, আগামী পরশু দিন ইনশাল্লাহ, সোমবার 9:30, সোমবার 9:30। ওকে, আল্লাহ হাফিজ।